ইডির আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং তার অফিসে হানা দিয়ে কি তৃণমূলকে বাড়তি কোনো অক্সিজেন দিল, নাকি ফাইল চুরির বদনাম করে বিজেপির বাংলার মসনদ দখল করেই এবার তারা ছাড়বে? পাড়ার মোড়ে, অলিতে গলিতে, ট্রেনে, বাসে নিত্যযাত্রীদের প্রাত্যহিক আলোচনায় চায়ের ঠেক থেকে শুরু করে কলকাতার অত্যাধুনিক অভিজাত ক্লাবের মদ্যপানের বিলাসী রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় এখন এই বিষয় একটাই। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আরো একবার স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। প্রথমেই বুঝে নিতে হবে চুরিটা ঠিক কাকে বলে। কাউকে না জানিয়ে কোনো জিনিস না নেওয়াকেই আমরা চুরি বলি। এটা আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল। মমতা ব্যানার্জি আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে বের হয়ে এসেই সাংবাদিকদের সাফ জানিয়ে দিলেন তিনি তার দলের কিছু ডিজিটাল ডিভাইস, কয়েকটি ফাইল নিয়ে এসেছেন। এই বলে এই যে বলে কয়ে আসা একে কেউ কেউ চুরি বলে চালাতে চাইছেন। আমরা যেটা জানি যে না বলে কিছু নিলে সেটা চুরি, কিন্তু তিনি নিয়ে এসে সাংবাদিকদের প্রকাশ্যে একদম দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছেন তিনি কি কি নিয়ে এসেছেন। এগুলোকে কেউ কেউ চুরি বলে বটে। অন্যদিকে ইডির অফিসাররা আছে, তারা প্রতীক জৈনের অ্যাপার্টমেন্টে ঢোকার আগে যদি সিকিউরিটি গার্ডদের কাছে নিজেদের পরিচয় না লিখিয়ে ঢুকে পড়েন, সেটাকে ইংরেজিতে ট্রেসপাসিং আর বাংলায় অনধিকার প্রবেশ আমরা বলতে পারি। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন তিনি আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে তৃণমূল নেত্রী হিসেবে তার দলের কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে এসেছেন। এই নিয়ে কোনো রাগঢাক না করে তিনি বলেছেন বেশ করেছি। তার দলের গুরুত্বপূর্ণ নথি ইডিকে না দিয়ে তিনি কোনো অন্যায় করেছেন বলে বিজেপি ছাড়া দেশের আর কোনো রাজনৈতিক দলের মুখে শোনা যায়নি এ কথা। তবে বামপন্থীদের ব্যাপার স্যাপারই আলাদা। তারা কেরালায় ইডি অভিযান চালালে তার তীব্র বিরোধিতা করেন, আর বাংলায় ইডি হোক বা সিবিআই অভিযান যদি চালায় তাকে তারা সমর্থন করেন। এই দ্বিচারিতা বামেদের চিরকাল আমরা দেখে এসেছি, এটা আগামী দিনেও তারা করবেন, সেটা আমরা জানি। তবে দেশে মমতা ব্যানার্জির এই পদক্ষেপের সমর্থনের যে সুনামি দেখা গিয়েছে, তাদের বামপন্থী দলগুলোকে খানিকটা সিদ্ধান্তহীনতার কারণে কিছুটা দ্বিধাগ্রস্ত লাগছে। সে লাগুক, বামপন্থীরা চিরকালই একটার পর একটা ভুল করে, তারপরে অবশ্য তা স্বীকারও করে নেয়। তাই আজকের আলোচনায় বামপন্থীদের কিন্তু আমরা রাখছি না, কিন্তু সমাজবাদী পার্টির অখিলেশ যাদব থেকে শুরু করে কপিল সিব্বল, কংগ্রেসের মনু সিংভি, সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী মমতা ব্যানার্জির এই অকুতোভয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। সারা দেশের মধ্যে মমতা ব্যানার্জি এরকম নেত্রী, যিনি এই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিরোধী দলগুলোর ওপর যে প্রতিহিংসা পরায়ণতা, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন কেউই অপ্রতিরোধ্য নন এই দেশে। অসীম শক্তিশালী ইডিও তাদের প্রেস রিলিজে জানিয়েছেন তারা কোনো ডকুমেন্টস প্রতীক জৈনের বাড়ি কিংবা আইপ্যাকের অফিস থেকে নিয়ে যেতে পারেননি। সকাল 6টায় অভিযান চালিয়ে যদি তারা কোনো ডিজিটালি ট্রান্সফারও করে থাকেন কোনো তথ্য গোপনে, তবে কয়লা পাচারের মামলায় তাকে এভিডেন্স হিসাবে তারা কাজেই লাগাতে পারবেন না, কারণ তারা বলেছেন কোনো এভিডেন্স তারা নেননি। বড় যে সেই তথ্য বিজেপির হাতে তুলে দিতে পারেন তারা, এবং তার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু তাতেও কি বিজেপি তৃণমূলের সেই তথ্য পেয়ে নবান্নের 14 তলায় পৌঁছে যাবে? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখবো। আসুন, ধরুন সম্ভাব্য প্রার্থী তালিকা ইডির হাতে চলে গিয়েছে, সেটা তারা চালান করে দিয়েছে বিজেপির কাছে। সবটাই অনুমানের ভিত্তিতে কিন্তু বলছি। তৃণমূলের প্রার্থী তালিকা যদি বিজেপির হাতে চলেও যায়, তাহলেও কি বিজেপির কাছে পাল্টা আরো কোনো যোগ্যতর প্রার্থী দেওয়ার মতন ক্যান্ডিডেট আছে বাংলায়? উদাহরণ হিসাবে একটু বলি, ধরুন বর্ষিয়ান নেতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় কিংবা অরূপ রায়, অথবা সদ্য তৃণমূলে আসা মুকুটমণি অধিকারী, হাওড়ার পুলক রায়, সল্টলেকের সুজিত বসুকে, নিউ টাউনের তাপস চ্যাটার্জিকে হারানোর মতো ক্যান্ডিডেট আদৌ কি বিজেপির কাছে আছে? আমি তো মাত্র কয়েকটা নাম বললাম, এরকম অন্তত 200 নাম এবং বিধানসভা কেন্দ্রের নাম গড় গড় করে বলে যেতে পারি, যেখানে সামান্যতম লড়াই করবার জায়গাতেও নেই কিন্তু বিজেপি।
আর শক্তপোক্ত প্রার্থী দেওয়ার কথা তো ভুলেই যান। জিতে আসা তো অনেক দূরের ব্যাপার। জিতে আসা এইসব জায়গায় যে প্রার্থীর নাম পেলেও জিতে আসা অনেক দূরের ব্যাপার। ঢাল নেই, তলোয়ার নেই, সেই নিধিরাম সর্দার হয়ে বঙ্গ বিজেপির ওই প্রার্থী তালিকা হাতে পেয়েও কোনো লাভ নেই। শুধু আত্মতুষ্ট হতে পারেন তারা। প্রার্থী তালিকায় সামান্য যদি অদল বদল ঘটিয়ে তৃণমূল দেয়, তাহলে বিজেপি যতই প্ল্যান করে থাকুক তা ঘেটে ঘ করে দিতে তৃণমূলের 1 ঘন্টার বেশি সময় লাগবার কথা নয়। ওদিকে বিজেপি স্থির করেছে এবার আর তারা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থী ঘোষণা করবে না। তারা তৃণমূলের জন্য অপেক্ষা করে বুঝে শুনে প্রার্থী দেবেন। এটাও যদি ধরে নিই, এটাও যদি হয়, বিজেপি যদি 3 দিন পরেও প্রার্থী তালিকা প্রকাশ একলপ্তেও করে, মানে 294টা কেন্দ্রের প্রার্থী যদি একসাথেও ঘোষণা করে অন্তত 3 দিন পর, তাহলেও বিজেপি ওয়ার্ম আপ করে মাঠে নামার অনেক আগেই তৃণমূল অন্তত 25 থেকে 30% এগিয়ে যাবে তাদের প্রচারে। আসলে সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি শাসন কোনোটাই কিন্তু যথেষ্ট নয় বিজেপির পক্ষে এই বাংলায়। অমিত শাহ থেকে শ্রমিক ভট্টাচার্য এই সামান্য সত্যটাকে বুঝতে পারছেন না, কিংবা বুঝতে চাইছেন না, কর্মীদের মনোবল যাতে ভোটের আগেই ভেঙে না পড়ে। কিন্তু বাস্তব চিত্রটা কি, তার খোঁজ খবর নিতে আমরা বেরিয়েছিলাম বাংলার বিভিন্ন প্রান্তে। একদম নিচুতলার বিজেপি কর্মীদের সাথে কথা বলে বিজেপির সংগঠনের যে কঙ্কালসার চেহারা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কি বলছেন একেবারে প্রান্তিক বিজেপি কর্মীরা, যাদের দলে কোনো পদ নেই, যাদের মঞ্চে দেখা যায় না, যারা মিছিলের শেষ প্রান্তে হাঁটেন, সেলিব্রিটিদের ধারে কাছে ঘেঁষতে পারেন না, নেতাদেরও ধারে কাছে ঘেঁষতে পারেন না, সেরকম বেশ কয়েকজন মানুষ মুখ খুলেছেন আমাদের কাছে। তাদের কথাই বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। ফিরলাম বিরতি থেকে ফিরে আপনাদের যে কথা জানাতে চাই সেটা হচ্ছে একেবারে নিচুতলার বিজেপি কর্মীদের কথা। এবারে জয়ের আশা কত দূর, এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপির কর্মীরাই। ধরুন 54 বছর বয়সের সমীর রায়, বাড়ি শ্রীরামপুর, আরএসএস এর শাখায় যেতেন এক সময়, এখন বিজেপি করেন। গত লোকসভা নির্বাচনেও বিজেপির প্রার্থী কবির বাবুর হয়ে ব্যাপক প্রচার করেছিলেন। তার বক্তব্য, বর্তমান বিজেপির নেতৃত্ব যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু সংগঠনকে সাজিয়ে বাংলার ভোটে জেতার মতন অবস্থায় আসতে এই সংগঠনের হাতে ততটা সময় নেই। তাই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ফল আশাব্যঞ্জক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আবার উত্তর হাওড়ার নিখিলেশ প্রসাদ, অবাঙালি হলেও 3 পুরুষের বসবাস এই বাংলায়, বয়স 33, উচ্চারণে কিন্তু হিন্দির টান তার স্পষ্ট, পেশায় অ্যাপ ক্যাব চালক। তার কথায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে ঠিকই, কিন্তু ঢালাও উন্নয়ন করে মানুষের মন জয় করা যেত এই বাংলায়। দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রের বেটি পড়াও বেটি বাঁচাও, আয়ুষ্মান ভারতের মতন প্রকল্প মমতা ব্যানার্জির সরকার যেমন রূপায়ণ করতে দেয়নি, তেমনি যেখানে একেবারে সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ ছিল, সেই 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের মাথায় ছাদের ব্যবস্থা করা, এসব কাজে লাগানো তো হয়নি। উল্টে সেই টাকা আটকে দিয়ে কেন্দ্রীয় বিজেপি বিরাট ভুল করেছে। মানুষের এই প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার না দিলেও রাজ্য সরকার দিয়ে দিয়েছে এবং মানুষের মনটা জয় করে নিয়েছে। আরেকজনের কথা বলি, তিনি হচ্ছেন সুকুমার ওরাও। সুকুমার ওরাও জঙ্গলমহলের বিজেপি কর্মী। তার কথায় বিপদে আপদে পড়লে নেতারা পাশে থাকেন না, ফোন ধরেন না, কাউকে এমার্জেন্সিতে হাসপাতালে ভর্তিটুকু করিয়ে দিতে পারেন না। যে নেতারা এসব পারেন না, মানুষ তাদেরকে ভোট দিতে যাবে কেন? ভগবান গোলার রশিদ শেখ, না মার্জনা করবেন, শেখ রশিদ, ভগবান গোলার শেখ রশিদ, তিনি পেশায় চাষি। 15 লাখের আশায় 2014 থেকে বিজেপিকে ভোট দিয়ে এসছেন। মানুষকে তা বুঝিয়েওছেন যে বিজেপি থাকলে 15 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু সে সবই যে মিথ্যে প্রতিশ্রুতি ছিল, আজ 10-11 বছর পর মানুষ সেটা বুঝেছে। ওই টাকা জীবনে আর কারুর অ্যাকাউন্টে ঢুকবে না। কোন মুখে তিনি যাবেন মানুষের কাছে ভোট চাইতে? হরিণঘাটার মানস কান্তি মজুমদার, মতুয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ, বেশ সক্রিয় রাজনীতিতে। মতুয়া ভারতের নাগরিকত্ব পাবেন এমন প্রতিশ্রুতি দিয়ে নেতাদের কাছ থেকে তারা পেয়েছিলেন। এই মানসবাবুরা, মতুয়াদেরকে বোঝানো হয়েছিল যে তোমরা নাগরিকত্ব পাবে,
আর মতুয়া সম্প্রদায়ের মানুষের নেতা হিসেবে এই মানসবাবুর মতন, মানস মজুমদারের মতন বহু মানুষ মতুয়াদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছিলেন যে বিজেপি থাকলেই তোমরা নাগরিকত্ব পেয়ে যাবে। এটা তারা বুঝিয়েছিলেন। মানস বাবু মতুয়া সম্প্রদায়ের পাগল পদের মানুষ। তাদের অনেকগুলো পদ আছে, পাগল বলে একটি পদ আছে, আরো অনেকগুলি পদ আছে, তার মধ্যে পাগল একটি পদ। এটাকে পাগল ভাববেন না, উন্মাদ ভাববেন না, পাগল একটি পদ বলা হয়। যারা হরিচাঁদ ঠাকুরের নামে পাগল, তাদেরকেই পাগল বলা হয়। তিনি পাগল সম্প্রদায়ের মানুষ। নাগরিকত্ব দেওয়া তো দূর, এসআইআর করে ভোটের অধিকার পর্যন্ত চলে যেতে বসেছে তার এলাকার প্রায় 60-65% মতুয়া সম্প্রদায়ের মানুষের। এবার তাদের কাছে ভোট চাইতে গেলে মানুষের কাছে গলা ধাক্কা খাবেন, খেতেই হবে, এ কথা বলছেন মানসবাবু। তাই এবার আর ভোটের প্রচারে তিনি যাবেন না। এরকম অন্তত 100-150 ঘোষিতভাবে বিজেপি, যারা নিজেদেরকে বিজেপি কর্মী বলেন, এমন নিচুতলার কর্মীদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি যে পশ্চিমবঙ্গে তৃণমূলের মতন একটা শক্তিশালী ফোর্স এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মতন জনপ্রিয়তম নেতাদের সাথে টক্কর নেবার মতো বিজেপির না আছে সেই স্ট্যাচারের নেতা, না আছে কোনো কর্মী বল। অনেকে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কথাই কিন্তু রিপিট করে বলেছেন আমাদের। আসলে কেন্দ্রীয় নেতৃত্বই হয়তো চায় না মমতা সরকারকে উৎখাত করতে, তারা আন্তরিক নন। বেশিরভাগ কর্মীরাই মনে করছেন ভোটের মুখে এই ইডি, সিবিআই ইত্যাদি রেড করে কেন্দ্রীয় সরকারের প্রতি একটা নেতিবাচক প্রভাব পড়ছে বাঙালিদের কাছে। বাঙালি বুঝতে পারছে ভোট এলেই এইসবগুলো হয়, অর্থাৎ প্রতীক হিংসা পরায়ণতা বা ধান্দাবাজি বা শয়তানি এটা বিজেপি করছে। এটা বাংলার মানুষ আজকে বুঝতে শুরু করেছে। বাঙালির পালস আজও ধরতে পারেনি বিজেপির নেতারা, বিজেপির কেন্দ্রীয় নেতারা অন্তত। এই রাজ্যে গোবলীয় রাজনীতি চালাতে গিয়ে ফল উল্টো হয়ে গিয়েছে। এই ধারণাকে বদলাতে না পারলে, বাঙালির দল হয়ে উঠতে না পারলে বিজেপির বাংলায় কোনো চান্সই নেই। নাম প্রকাশ করতে চাননি নদিয়ার এক বিজেপির কর্মী। 2016-এ বামপন্থী রাজনীতি ছেড়ে পশ্চিমবঙ্গের পরিবর্তনের আশায় বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর অতিরিক্ত মুসলমানদের প্রতি ঘৃণা ভাষণের ফলে হিন্দুরাও তিতিবিরক্ত, এই বামপন্থীরা তিতিবিরক্ত। বিহার, উত্তরপ্রদেশে যে ধরনের মুসলিম বিদ্বেষ চালু আছে, বাংলায় কিন্তু ঠিক তার উল্টো। বাংলায় যে যাই রাজনীতি করুক, হিন্দু মুসলমান নির্বিশেষে তারা হয়তো একই ক্লাবের মেম্বার, একই বাজারে তারা বাজার করেন, পাশাপাশি বাড়িতে থাকেন। শুভেন্দুর তীব্র মুসলিম বিরোধিতার কারণে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে বলছেন নদিয়ার সেই নেতা। আর এটা মানে আগামী দিনে খুব তাড়াতাড়ি চলে যাবে বলে মনেও হচ্ছে না তার। বিজেপির একজন প্রাক্তন সাধারণ সম্পাদক বেশ কিছুদিন আগে আমাকে একবার বলেই ফেলেছিলেন, মানে একদম ব্যক্তিগতভাবে বলেছিলেন বলে নামটা বলছি না। তিনি বলেছিলেন শুভেন্দু যতদিন বিজেপিতে নেতৃত্ব দেবেন ততদিন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে কেউ উৎখাত করতে পারবে না। এরপরেও যদি দিল্লি থেকে উড়ে আসা বিজেপি নেতারা কর্মীদের চাঙ্গা করবার জন্য ওই 170, 180, 190 আসন জিতবেন বলেন, তখন সেই কথা বিজেপির নেতা কর্মীরাই বিশ্বাস করতে পারেন না। মোদ্দা কথা, 26-এর নির্বাচনেও যে বিজেপির ক্ষমতায় আসা হচ্ছে না, এটা মোটামুটি রাজ্য স্তর থেকে শুরু করে বুথ স্তরের কর্মীরাও বুঝে গিয়েছেন। 60% বুথে বিজেপির একজন কর্মীকেও আমরা খুঁজে পাইনি, কিন্তু সেই সব বুথে কোথাও দেখেছি বিজেপি জিতেছে, আবার কোথাও দেখেছি বিজেপি দ্বিতীয় স্থান পেয়েছে। এটা কিভাবে সম্ভব? এই ভোটারদের অংশটা, বড় অংশ একসময় বামেদের ভোটার ছিল, তারা বামপন্থীদের ভোট দিত। এই মানুষগুলো তৃণমূলকে তাড়াতেই বিজেপিকে সমর্থন করেছিলেন। কিন্তু এই ভোটাররাও বর্তমানে বিজেপির নেতৃত্বকে নিয়ে বেশ বিরক্ত। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা কোনোভাবেই মমতা ব্যানার্জির সমকক্ষ হয়ে উঠতে পারবেন না। এটা এবারে তারা অনুধাবন করতে পেরেছেন। অনেকেই মনে করছেন যে বিধানসভায় বামেদের নিশ্চিহ্ন হয়ে যাওয়াটা বাংলার গণতন্ত্রের জন্য বিরাট ক্ষতি। তাই আবার অনেকেই বামেতে ফিরতে চান। ফলে এবারের এসআইআর, ইডি, আইপ্যাকের অফিসে অভিযান দুটোই কিন্তু বিজেপির বিপক্ষে চলে গিয়েছে। আগামী দিনে কেন্দ্রীয় সরকার যত প্রতিহিংসা পরায়ণমূলক আচরণ করবে, তৃণমূলের বাঙালি আনার অস্ত্রে ততই শান পড়বে। তাতে আখেরে বিজেপির হাল কিন্তু আরো খারাপ হবে। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।